ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নমস্কার, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর সবাই একটু জানিয়ে দাও যে অডিও এবং ভিডিও সব ঠিকঠাক আছে কিনা। ভালো ভালো, হাই, ওকে, সব ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাইলে আসো আমরা ক্লাসের দিকে চলে যাই। মোটামুটি আমরা একটু লেট করে ফেলছি, সমস্যা নাই। আমরা যখন পড়াশোনা শুরু করব তখন একটু ফাস্ট পড়ে নিলে, যেটুকু সময় আমরা লেট করছি, তোমরা ওই যে ব্রেক ব্রেক বলে চিল্লাও না ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই, তো কিছু পোলাপান কমেন্ট করা শুরু করো যে ভাই ব্রেক দেন ব্রেক দেন। তো তোমাদেরকে প্রথমেই একটা ব্রেক দিয়ে নিলাম, এখন আমরা হচ্ছে পড়াশোনা শুরু করব। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, সবকিছু ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আসো আমরা হচ্ছে আমাদের ক্লাসের দিকে চলে যাই। সো আজকে আমরা পড়বো বাংলা লেকচার 3 আর 4। গত সপ্তাহে যেটা পড়ার কথা ছিল, আবার গত সপ্তাহে তোমরা ছুটি খাইছো, আমরাও ছুটি খাইছি। সো গত সপ্তাহের পড়াটাই আমরা আজকে পড়বো। লেকচার 3 আর 4 আমাদের যে টপিকগুলো ছিল তোমরা অলরেডি জানো, যে আমরা আজকে একটা কবিতা পড়বো বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্তের লেখা। আর সাথে সাথে আমরা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র থেকে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, এই দুইটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করব। গত প্রথম ক্লাসে যখন আমরা করছিলাম, প্রথম ক্লাসে আমরা বেসিক্যালি হচ্ছে ধ্বনি আর বর্ণ যেটা, ওইটা নিয়ে একটু প্রাইমারি নলেজ নিছিলাম। আর এই ক্লাসে আমরা ওইটাকে আরেকটু ডিটেলসে যে আরেকটু ওই যে ডিপসিকে যে আরেকটু গভীর অনুসন্ধান করব, করে তারপর ওইটাকে শেষ করার একটা চেষ্টা করব। ওকে, তো এখানে যাওয়ার আগে আমাদের প্রথমেই হচ্ছে গত ক্লাসের যে বাড়ির কাজটা ছিল ওইটা একটু দেখায় নি। স্লাইডটা মেবি একটু হচ্ছে এদিক ওদিক হয়ে গেছে, সমস্যা নাই। তো গত ক্লাসের বাড়ির কাজে তোমাদেরকে দিছিলাম যে কয়েকটা শব্দ দিয়ে বলছিলাম এই শব্দগুলোর অর্থ লিখে নিয়ে আসতে। কারা কারা, হ্যাঁ, তোমার নাম অঙ্কিতা বলছো, ঠিক আছে, ভালো কথা, তোমার নাম অঙ্কিতা। আচ্ছা, সাদিক বলছো তোমার নাম নিতে। আচ্ছা দেখো, আমি তো এখানে ক্লাস নিতে আসছি, সো প্রত্যেকের নাম যদি একে একে নিতে থাকি, তাইলে তোমরা এখানে যতজন অ্যাড আছো প্রত্যেকের নাম নিতে গেলে যদি আমি এখানে 2 সেকেন্ড করেও সময় দিই, তাও আমার মোটামুটি অনেকক্ষণ সময় চলে যাবে। সো এতখানি সময় আসলে নষ্ট করা সম্ভব না আমাদের। এই ধরনের কমেন্ট করো না। তোমরা মোটামুটি ক্লাস 10-এ উঠে গেছো, বড় মানুষ, বুঝতে শিখছো। সো আমরা পড়াশোনা রিলেটেড কথাবার্তা যেগুলো সেইগুলো বলি। সো তোমরা একটু বলো যে আমাদের জুনায়েদ তোমার নাম নিব না, রাগ করছি। এখন আসো আমরা হচ্ছে পড়াশোনায় যাই। তার আগে তোমরা একটু বলে নাও যে আসলে গত ক্লাসে যে হোমওয়ার্কটা দিছিলাম আমরা প্রথম ক্লাসে, সেই হোমওয়ার্কটা কারা কারা করছো। যারা যারা বলতেছো নাম নেন, তাদের তাদের সবাইকে কিন্তু ধরে ধরে বাসায় কল দিব, যে তোমরা ক্লাসে ঢুইকা মনে করো যে এখানে আমরা আর যে শো করতে বসছি, এবং মাইন্ড করে ফেলবো আবার। ওকে, কয়েকজন বলতেছো মনে ছিল না, মন কোথায় গেছিল? 2 সপ্তাহ মাঝখানে সময় পাইছো, এই 2 সপ্তাহের মধ্যেও করনি, এটা বিশাল একটা পাপ। ওকে, অনেকেই করছো, যারা যারা করছো সবাইকে থ্যাঙ্কস। আর যারা যারা করো নাই সবাইকে যদি অফলাইনে পাই কাউরে এখান থেকে, তাহলে তাদেরকে ধরে পিটাবো, ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস, যারা করছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন আসো তাইলে আমরা আমাদের মূল যে পাঠ সেটার দিকে আগাই। আজকে আমরা পড়বো কপোতাক্ষ নদ, লিখছেন মাইকেল মধুসূদন দত্ত। সো মাইকেল মধুসূদন দত্তরে নিয়ে আমরা প্রথমে একটু কথাবার্তা বলে নিব। কেন বলবো? কারণ হচ্ছে বাংলা সাহিত্যে আমরা যে টপ মোস্ট যে লেখকগুলো আছে তাদের নাম যদি নিতে যাই, তাহলে শুরুতেই আমাদের আসবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত। একেবারে বাংলা সাহিত্যের রথী মহারথী টাইপের যে লেখকগুলো থাকে তাদের কথা বলতে গেলে এদের নাম আসবেই। কারণ বাংলা সাহিত্যে তোমার আধুনিক যুগের যে সূচনা কালটা, সেটা যদি আমরা খেয়াল করি যে এটা হচ্ছে 1801 সাল থেকে শুরু হয়েছে, এবং বেসিক্যালি আধুনিক যুগের যেই আধুনিক সাহিত্যগুলো রচনা শুরু হয়েছে সেটা শুরু হয়েছে আমাদের মাইকেলের হাত ধরে, এবং তার পরবর্তীতে আমাদের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আসলেন, কাজী নজরুল ইসলাম আসলেন, এবং এদের হাত ধরে বাংলা সাহিত্য আরো বেশি সমৃদ্ধি লাভ করলো। সবকিছুই ঠিক আছে, বাট এই যে সূচনা যেটা যার হাত ধরে শুরু হয়েছিল সেটা কিন্তু আমাদের মাইকেল মধুসূদন দত্ত, এবং তাকে বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম প্রথা বিরোধী লেখক। প্রথা বিরোধী বলার কারণটা কি? কারণটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যখন লেখালেখি শুরু করেন, এর আগে পর্যন্ত বাংলা সাহিত্যে যে সাহিত্যগুলো রচিত হইতো সবগুলো ছিল শুধু পদ্যে রচিত, এবং এইখানে তোমার ওই মাত্রাবৃত্ত যে ছন্দ আছে ওই একটা ছন্দই শুধু ফলো করা হইতো। তোমরা ক্লাস 9-এ যখন ছিলা তখন কিন্তু যে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত যে ছন্দগুলো ছিল সেগুলো তোমরা মোটামুটি একটু পড়াশোনা করছো। সো ওই মধ্যযুগ পর্যন্ত যে সাহিত্যগুলো আমাদের রচনা করা হইতো সেইগুলো ছিল বেসিক্যালি আমাদের এই মাত্রাবৃত্ত ছন্দের ভেতরে, কিন্তু বা পয়ার ছন্দ ছিল। বাট ওইখান থেকে আমাদের যখন
আমাদের মধুসূদন দত্ত কবিতা রচনা শুরু করলেন, তখন তিনি অমিত্রাক্ষর ছন্দে রচনা করা শুরু করলেন, যেটা বেসিক্যালি ওই ছন্দগুলা থেকে আরেকটু ডিফারেন্ট, আরেকটু অন্যরকম, আরেকটু ব্যতিক্রম। আগেকার কবিতা যেইগুলা ছিল সেইগুলোতে তোমার হচ্ছে কবিতার লাইনের শেষের যেই অন্তমিলটা সেটা খুব ভালোভাবে, খুব স্ট্রিক্টলি ফলো করা হইতো। যেরকম এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এই যে তলে আর জলে, এটার ভেতরে একটা মিল। বা ধরো হচ্ছে আমাদের 2 বিঘা জমি কবিতা, যেটা তোমরা পড়ছিলা, যে শুধু বিঘে 2 ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছে উপেন এ জমি লইব কিনে। সো ঋণে আর কিনে, এখানকার যে মিলগুলা, এই ধরনের মিল হচ্ছে আগেকার যে কবিতাগুলো সেগুলোর বৈশিষ্ট্য বেশি বেশি ছিল। পরবর্তীতেও যে ওই রকম ছন্দে কবিতা রচিত হয় নাই সেইটা না, বাট বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ, তার মানে কবিতার শেষের যেই মিলটা, সেই মিলটাকে আমি একেবারে গোনায় ধরি নাই, নতুন করে আমার মতো করে হচ্ছে আমার কবিতার যে ভাবটা বা আমার অন্তরের যেই কথাটা সেইটাকে প্রকাশ করার জন্য যেইভাবে আমার সাজাইতে ইচ্ছা করছে আমি সেইভাবে সাজাইছি। এরকম করে কবিতা লেখা শুরু করে আমাদের মাইকেল, এবং এই কারণে ওনাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়, বা প্রথা বিরোধী লেখক এইটাও বলা হয়। এখন আমরা যদি ওনার জন্মটা দেখি, একজন জিজ্ঞেস করছে আমার প্রিয় কবিকে। আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, কারণ উনি যে পরিমাণ মারমার কাটকাট মানুষ ছিলেন এটা খুব ভালো লাগে আমার। আর মাইকেলের কবিতাও ভালো লাগে, সুন্দর লাগে। আচ্ছা, মাইকেল জন্মগ্রহণ করছিলেন আমাদের 1824 সালে, 1824 সালের 25শে জানুয়ারি। তার মানে মোটামুটি 100 বছর পার হয়েছে ওনার জন্ম হয়ে। 100 না, 200 বছর পার হয়ে গেছে, 201 বছরের মতো চলতেছে আর কি। আর স্কুল জীবনে তিনি কলকাতার স্কুল জীবন শেষ করে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন, সেখানে পড়াশোনা করছেন, এবং ওইখানে পড়াশোনার সময়ে ওনার ইংরেজি সাহিত্যের প্রতি এক ধরনের অনুরাগ জন্মায়। এরপরে উনি হচ্ছে 1843 সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। মোটামুটি ইম্পর্টেন্ট ইনফরমেশন এইগুলাই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো মার্ক করে রাখছি। এরপরে সাহিত্য রচনার প্রেরণা যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি ওই যে তখনকার যুগে বাংলা সাহিত্যে যে নাটক, যে কবিতা, যে গল্পগুলো রচনা করা হইতো সেইগুলো দেখে উনি বলছেন যে এইগুলো আসলে মানসম্মত না, যথেষ্ট স্ট্যান্ডার্ড না। সো এই কারণে উনি খেপে গেছেন এবং নিজেই বলছেন যে ঠিক আছে, দেখো এখন কি করে সাহিত্য লেখা লাগে আমি লিখে দেখাইতেছি। তো ওই সময়টা মোটামুটি 1859 থেকে শুরু করে 1861 সাল পর্যন্ত, যে সময়টা 61 বা 62, এই সময়ের ভেতর উনি মোটামুটি ওনার যে অমর কীর্তিগুলা বা সব থেকে বিখ্যাত যে রচনাগুলা সেইগুলো উনি লেখেন। যেরকম মেঘনাদ বধ কাব্য উনি রচনা করেছেন 1861 সালে। এরপরে অন্যান্য যে কাব্যগুলা, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, খেয়াল করে দেখো সবগুলাই হচ্ছে 1860 থেকে 62 সালের ভেতরে বা 59 পর্যন্ত আছে হয়তো। যে শর্মিষ্ঠা যে নাটকটা, এটা হচ্ছে 1859 সালে লেখা। তো এই যে নাটকের ভেতরে উনি হচ্ছে রামনারায়ণ তর্করত্নের লেখা রত্নাবলী নামের একটা নাটক, ওই নাটকটা কলকাতায় কোনো একটা স্টেজে মঞ্চায়িত হয়েছিল। সো ওই নাটকটা উনি দেখতে গেছিলেন। দেখতে যে নাটকটা দেখে ওনার মেজাজ গেছে খারাপ হয়ে, বলছে যে এইটা আসলে কোনো নাটক হয় নাই, কিচ্ছু হয় নাই। তো তখন নাটকটা যে কিরকম হওয়া উচিত এই জিনিসটা দেখাইতে উনি এই শর্মিষ্ঠা নাটকটা লেখেন 1859 সালে। এবং মাইকেল রে নিয়ে একটা ভ্রান্ত ধারণা আমাদের ভেতর প্রচলিত আছে যে উনি হয়তো বেসিক্যালি হচ্ছে ওই বিলেত গেছিলেন। বিলেত বলতে ইংল্যান্ড। প্রথমে উনি ইংল্যান্ড গেছিলেন, তারপরে ইংল্যান্ড থেকে উনি আবার হচ্ছে ফ্রান্সে যান, ফ্রান্সের ভার্সাই নগরীতে উনি চলে যান এবং ফ্রান্সে যান মোটামুটি 1860-61 সালের দিকে। সো ওই যে ফ্রান্সে গেলেন, আমরা চিন্তা করি বা আমাদেরকে এরকম ভাবে একটা কনসেপশন দাঁড় করানো হয় যে উনি ওই বিদেশে যাওয়ার পরে দেশের প্রতি এক ধরনের মমত্ববোধ ওনার ভেতরে জাগ্রত হয়েছিল, যেই কারণে উনি বাংলা ভাষায় সাহিত্য লেখা শুরু করছেন। ঘটনাটা আসলে ওই রকম না, ঘটনাটা একটু ডিফারেন্ট। কারণ উনি তো গেছেন হচ্ছে বিলেতে গেছেন 1860 বা 61 সালের দিকে, এবং ওনার যেই মানে অতিরিক্ত দেশের প্রতি যেই মমতা মাখা লেখাগুলা, সেইগুলা কিন্তু ওনার হচ্ছে আমাদের এই কবিতাটা যেটা থেকে নেওয়া হয়েছিল, যে চতুর্দশপদী কবিতা বলে বা সনেট সংকলন, যেটা এই সনেট গুলার ভেতর বেশি পাওয়া যায়। এবং এই চতুর্দশপদী কবিতা বলে যেইটা, এই বইটা প্রকাশ হয়েছে কিন্তু 1865 সালে। সো এই যে চতুর্দশপদী কবিতা, এটা 1866 সালে প্রকাশ হয়েছে। সো 1866 সাল যেটা, সেটা কিন্তু ওনার সাহিত্য রচনার স্বর্ণযুগ না। বলছিলাম যে 1859 থেকে শুরু করে মোটামুটি 1860-62 পর্যন্ত যেই 3-4 বছর সময়, ওই সময়ের ভেতরে উনি ওনার যে শ্রেষ্ঠ রচনাগুলা সেইগুলা লিখছেন। এরপরে উনি বিলেতে ছিলেন, সেইখানে বিভিন্ন সময়ে নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, এবং তারপরে ওনার ভেতর দেশপ্রেমমূলক যেই লেখাগুলা সেইগুলো কিন্তু বেসিক্যালি ওই সনেটের ভেতর লেখা, যেটা 1866 সালে প্রকাশিত। সো উনি যে বিদেশে যে ওইখানে বাস খেয়ে তারপরে হচ্ছে বাংলা সাহিত্য রচনা শুরু করছেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে উনি আগেই ওনার যে শ্রেষ্ঠ রচনাগুলো সেইগুলো লিখছেন, আর বিদেশে যে ওইখানকার যেই
জীবন সংগ্রাম সেটা ফেস করার পরে উনি হচ্ছে সনেটগুলো বেসিক্যালি লিখছেন। ওকে, সনেট কি জিজ্ঞেস করছিলা তোমরা? সনেটের ভেতরে আমরা আসব, কারণ আজকে আমরা যে কবিতাটা পড়তেছি সেইটাও একটা সনেট, ওইখানে যাব আমরা। জাস্ট ওনাকে নিয়ে একটু কথাবার্তা শেষ করে নিই। হ্যাঁ, সো উনি 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। 60 সালের দিকে উনি ফ্রান্সের দিকে চলে যান। আর ওনার যে সাহিত্যগুলো সেগুলো তো দেখলামই, এখানে হচ্ছে লিস্ট করে দেওয়া আছে সুন্দর করে, তোমরা এগুলো একটু দেখে নিও। আর এই যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন, যেটা সনেট প্রবর্তন, এই জিনিসগুলো হচ্ছে উনি বাংলা সাহিত্যে নতুন করে সংযোজন করছিলেন। আর এই যে প্রথা বিরোধী লেখক, যেটা শুরুতেই বলছিলাম, সেই জিনিসটাও যে আসলে কি এটাও তোমাদেরকে ব্যাখ্যা করছি। আর শেষে উনি মারা গেলেন 1873 খ্রিস্টাব্দের 29শে জুন, কলকাতায় মারা গেলেন। এই হচ্ছে আমাদের মাইকেলরে নিয়ে ছোট্ট করে কিছু কথাবার্তা। এখন আসো আমরা হচ্ছে আমাদের যেই কবিতাটা পড়বো আজকে, সেই কবিতা নিয়ে হালকা করে একটু জেনে নিই যে আসলে এই কবিতার ভেতর কি প্রকাশ পাইছে। সো এই কবিতায় মূলত দুইটা জিনিস প্রকাশ পাইছে, একটা হচ্ছে স্মৃতিকাতরতা আর একটা হচ্ছে দেশপ্রেম। ঘুরে ফিরে তুমি যত অ্যাঙ্গেলেই চেষ্টা করো, এই দুইটা জিনিসই তুমি এখানে পাবা। এবং এইখানে আমরা বলতেছি যে এই কবিতা যেটা, এই কবিতাটা হচ্ছে একটা সনেট। এখন সনেট জিনিসটা কি? সনেট হইল 14 চরণ এবং 14 মাত্রা সংবলিত কবিতা। চরণ কি? চরণ হইল কবিতার লাইন। মাত্রা কি? তোমরা ক্লাস 9-10 যখন ছন্দগুলা পড়ছো, ছন্দ তারপরে হচ্ছে কবিতার যেই অধ্যায়টা ছিল আমাদের, ওইগুলো যখন পড়ছো, ছন্দ মাত্রা এই জিনিসগুলো তোমরা শিখছো। এখন তোমাদেরকে আমরা যদি না, দাঁত ভাঙবে না। এস ও হ্যাঁ, সুহা জিজ্ঞেস করছো প্রহসন কি? প্রহসন হচ্ছে এক ধরনের হাস্যরসাত্মক নাটক, যে নাটকগুলোতে সামাজিক যে সমস্যাগুলো সেইগুলোকে হাস্যরসাত্মক ভাবে ফুটিয়ে তোলা হয়, মানে ব্যঙ্গাত্মক ভাবে। তুমি এইখানে একজনের কটাক্ষ করবা, কিন্তু সেটা এমন ভাবে করবা যে সে বুঝতে পারবে না যে তুমি ওরে হচ্ছে টিচ করছো বা ওরে টিজ করছো, এরকম কিছু। ওকে, বিলেত আর ফ্রান্স কি এক? না, বিলেত হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্স তো হচ্ছে ফ্রান্স। বেসিক্যালি দুইটাই ইউরোপের ভেতরে, কিন্তু আমরা বিলেত বললে ইংল্যান্ডকে বুঝি। আমাদের মাইকেল মধুসূদন দত্ত ইংল্যান্ডেও গেছিলেন, ফ্রান্সেও গেছিলেন। প্রহসন কি এটা অলরেডি বলে ফেলছি। সাহিত্যের সালগুলো মুখস্থ করতে হবে না আলামিন, আমি ওইখানে দিয়ে রাখছি জাস্ট তোমার বোঝার সুবিধার জন্য, যে আসলে মাইকেল নিয়ে আমাদের যে মিসকনসেপশনটা আছে ওইটা যাতে ক্লিয়ার হয়। ওকে, সাজিদ, কবিতা লিখতে সিকিউ লিখতে কষ্ট হয়, সিকিউ তোমাদেরকে বুঝাই দিব, সমস্যা নাই। এখন আসো আমরা হচ্ছে এইটাতে একটু আসি। সো এখানে আমরা বললাম যে আমাদের কপোতাক্ষ নদ কবিতায় মূলত দুইটা জিনিস ফুটে উঠছে। একটা হচ্ছে স্মৃতিকাতরতা, তার মানে ওনার বিদেশে বসে স্বদেশের প্রতি ওনার যেই স্নেহ মায়া মমতা যেটা, সেইটা ফুটে উঠছে এখানে। আর একটা হচ্ছে স্বদেশের যে স্মৃতিগুলো সেইগুলো ওনাকে তাড়া করে ফিরছে। সো ওইটা থেকে উনি এই কবিতাটা লিখছেন। এখন আমরা বলতেছি যে এই কবিতাটার সাহিত্য রীতি হইল চতুর্দশপদী কবিতা, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে সনেট। সনেট জিনিসটা কি? দেখো এখানে লেখা আছে যে 14 চরণ সমন্বিত, তার মানে এই কবিতার লাইন হচ্ছে 14টা হবে, লাইন 14টা। আর ভাব সংহত সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট কেন বলা হচ্ছে? কারণ এইখানে আমার দুইটা ভাগ থাকে। ভাগ হচ্ছে প্রথমে আমার যে প্যারাটা থাকে বা প্রথম যে স্তবকটা, কবিতার কয়েকটা লাইন মিলে যেটা হয় সেটাকে তো আমরা বলি স্তবক, তাই না? মনে আছে কি তোমাদের যে আমরা যখন অনুচ্ছেদ লিখি, ওই অনুচ্ছেদ গুলার যেটুকু আমরা একসাথে লিখি ওইটাকে যেরকম বলি প্যারাগ্রাফ বা একটা করে প্যারা বলি, সেরকম আমার কবিতার কয়েকটা লাইন মিলে আমরা যেই অংশটা তৈরি করি সেটাকে তো আমরা বলি হচ্ছে স্তবক। সো আমার এই চতুর্দশপদী কবিতায় স্তবক থাকে হচ্ছে দুইটা। এখন এই দুইটা স্তবকের মধ্যে প্রথম 8 চরণ, তার মানে প্রথম যে 8টা লাইন থাকে, সেই 8টা লাইনের যে স্তবক সেইটাকে বলা হয় অষ্টক বা অক্টেভ। আর পরবর্তী যে 6টা লাইন থাকে সেটাকে বলা হয় শতক বলে, কেউ কেউ ষষ্ঠক বলে। আর ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে সেস্টেট। এবং এইখানে বলা হয়েছে যে আমার যে প্রথম 8টা লাইন, এই প্রথম 8টা লাইনে মূলত যেটা প্রকাশ পায় সেইটা হইল ভাবের প্রবর্তনা। ভাবের প্রবর্তনা মানে কি? মানে আমি কবিতাটাতে যেই বিষয়টা বুঝাইতে চাচ্ছি সেই বিষয়টা আমি এইখানে ওই যে বলে ভূমিকা, সো আমি এইখানে হচ্ছে ভূমিকাটা দেই, বা আমার যে মূল কথাটা সেই কথাটার সূচনাটা আমি এইখানে দেই। আর শেষে আমার যে 6 লাইন থাকে সেইটা আমি বলি হচ্ছে ভাবের পরিণতি। সো আমি সংক্ষেপে যদি বলি সহজ করে, যে সনেট হইল আমার 14 লাইনের একটা কবিতা, যেই কবিতাকে আমি দুইটা ভাগে ভাগ করি। প্রথম ভাগে থাকে 8টা লাইন, দ্বিতীয় ভাগে থাকে 6টা লাইন। প্রথম ভাগের যে 8টা লাইন, সেই 8টা লাইনকে বলি আমরা অষ্টক। এবং এইখানে পুরা কবিতাতে আমি যেই কথাটা বলতে যাচ্ছি, মূল বিষয়টা, এই প্রথম 8 লাইনে আমি সেইটার ভূমিকাটা বলি,
আর শেষের যেই 6টা চরণ থাকে, যেটাকে আমরা বলতেছি ষটক অথবা ষষ্ঠক, আর ইংরেজিতে বললে সেস্টেট, সেই সেস্টেটে আমরা কি রাখি, সেটা হচ্ছে ওই যে আমরা ওইখানে যে কথাটা বলছি, সূচনাতে যে কথাটা বলছি, ওইটার পরিণতিটা কি, ওইটার উপসংহারটা কি, সেই জিনিসটা আমরা এই শেষের 6টা চরণে ব্যাখ্যা করি। বুঝছো কথাটা? প্রবর্তনা মানে ভূমিকা, শুরু, স্টার্টিং। ওকে, তাহলে এইটুকু যদি বুঝে থাকো, তাহলে এখন আসো তোমাদেরকে হচ্ছে এই যে কবিতার যে অন্তমিলের বিষয়টা আছে, এইটা এখন একটু দেখাই। এই অন্তমিল এবং সাথে সাথে ওই যে 14 চরণের সাথে 14 মাত্রার একটা কথা ছিল, সো এই মাত্রাটা কি জিনিস সেটাও তোমাদেরকে একটু দেখাই। আমরা যদি আমাদের আজকের যে কবিতা কপোতাক্ষ নদ, এইটারই প্রথম লাইনটা নিই। লাইনটা হচ্ছে এরকম: সতত হে নদ তুমি পর মোর মনে। এখন আমরা কি করব, এই যে কবিতার মাত্রা কাউন্ট করতে গেলে ক্লাস 9-এ তোমরা শিখছিলে, এটা মনে আছে কি, যে মাত্রা কাউন্ট করতে গেলে প্রথমে আমার কি করতে হয়, প্রথমে হচ্ছে আমি এটাকে ওই যে বিভিন্ন ভাগে ভাগ করে নেব। এই ভাগটাকে কি জানি বলা হয়, ভুলে গেলাম। যে আমার এই সতত হে নদ তুমি, এই পর্যন্ত একটা প্যারা, একটা প্যারা না তো, এটা পর্যন্ত হচ্ছে একটা ভাগ, তারপরে পর মোর মনে ওই পর্যন্ত হচ্ছে আরেকটা ভাগ। সো এই যে দুইটা ভাগে আমি লাইনটাকে ভাগ করে নিলাম। নেওয়ার পরে আমি এখন দেখবো যে এখানে আসলে কিভাবে আমি এটাকে মাত্রাটা কাউন্ট করব। সো এই কবিতাটা আমাদের অমিত্রাক্ষর ছন্দে রচিত, এই কথাটাকে এখানে বলা আছে নাই, যাই হোক। সো এইটা হচ্ছে আমাদের অমিত্রাক্ষর ছন্দে রচিত একটা কবিতা, এবং আমরা যদি এখানে মাত্রাটা কাউন্ট করতে যাই, তাহলে দেখো, হ্যাঁ গুড, পর্ববিন্যাস, থ্যাংক ইউ, ভুলে গেছিলাম। সো এই যে এই পর্যন্ত এইটা হচ্ছে একটা পর্ব, এই পর্যন্ত এইটা হচ্ছে আরেকটা পর্ব। তো এখন এই দুইটার ভেতরে আমরা যখন কাউন্ট করতে আসবো, তখন দেখো আমরা কিভাবে কাউন্ট করব। স, ত, ত, ওই যে অক্ষরের যে বিষয়গুলা তোমরা ক্লাস 9-এ এটা খুব ভালোভাবে পড়ছিলা, আমার আশা করি যে এটা তোমাদের মনে আছে, এবং সেই কারণে আমি কিন্তু খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট এখানে একটু কাউন্ট করে দেখাইতেছি যে এখানে 14 মাত্রাটা মিলছে কিনা। মুক্তাক্ষর বদ্ধাক্ষর না, মুক্তাক্ষরটা হচ্ছে যে স্বর সাথে যে অ আসছে, তখন এটাকে আমি বলতেছি মুক্তাক্ষর। বেসিক্যালি অক্ষর তো হচ্ছে একটা শব্দের যতটুকু অংশ আমরা একসাথে উচ্চারণ করি সেটাকে বলি অক্ষর, এবং এই অক্ষরটা যদি স্বরধ্বনি দিয়ে শেষ হয় সেটাকে বলি মুক্তাক্ষর, অক্ষরটা যদি ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হয় সেটাকে আমরা বলি বদ্ধাক্ষর। সো আমার এইখানে শতত দন্ত স্বর সাথে কেউ নাই, মানে এর সাথে হচ্ছে অ আছে। সো এইটা আমার মুক্তাক্ষর, তর সাথেও অ, তর সাথেও অ, শতত। এরপরে হে নদ, যেহেতু দ দিয়ে শেষ হয়েছে এবং এটা বদ্ধাক্ষর, তাই এখানে মাত্রা হইল 2, তু মি। এরপর আমরা এখানে কাউন্ট করলে পর মোর, যেহেতু বদ্ধাক্ষর, এখানে 2 মাত্রা, মো নে। এখন আমরা যদি একটু টোটালি কাউন্ট করি, 3 4 4 2 6 6 2, এখানে হয়েছে 8 মাত্রা, 2 2 4 4 2 6, এখানে হয়েছে 6 মাত্রা, টোটাল 8 যোগ 6, এই পুরা লাইনে মাত্রা হয়েছে হচ্ছে 14। ওকে, সো ওই যে আমরা যেটা বলছিলাম যে আমার যে কবিতা, সেই কবিতাতে প্রথমে আমার লাইন থাকবে হচ্ছে 14টা, এবং প্রত্যেকটা লাইনে মাত্রার সংখ্যা হচ্ছে 14টা করেই, এবং এই মাত্রাগুলাকেও আমরা এই অলওয়েজ 8 যোগ 6 এইভাবে ভাগ করতে পারবো। সেটা প্রথম লাইন দেখাইলাম। ধরো আমরা যদি এই দ্বিতীয় স্তবকের একটা লাইন দিই, আর কি হে হবে দেখা যতদিন যাবে, এটাকে যদি আমরা একটু ভেঙে দেখাই, দেখো এখানেও ওইভাবেই মিলবে। আর কি হে হবে দেখা যত দিন যাবে। কাউন্ট করি, আর কি হে হবে দেখা যত দিন যাবে। 2 3 4 5 6 7 8, এই যে এই পর্যন্ত পর্ব গেছিল। সো এখানে হচ্ছে আমার 8 মাত্রা, যত দিন 2 মাত্রা, যাবে 6 মাত্রা, টোটাল হচ্ছে 14। প্রত্যেকটা লাইনে তোমার এইভাবে 14 মাত্রা মিলে যাবে। ওকে, সো এই গেল আমাদের হচ্ছে হ্যাঁ, এই গেল হচ্ছে আমাদের মাত্রা বিন্যাসটা। এখন আসো আমরা মূল কবিতাতে যাই। সো অমিত্রাক্ষর অর্থ কি? অমিত্রাক্ষর হচ্ছে কবিতার একটা ছন্দ, বুঝছো? ওকে, এখন আসো আমরা হচ্ছে মাত্রা বুঝো নাই, মাত্রা যারা বুঝো নাই তারা ক্লাস 9-এ ফাঁকিবাজি করে আসছো। অক্ষরবৃত্ত ছন্দেরই আরেকটা হচ্ছে আর্তবদ্ধাক্ষরী, আর কোথায় কাউন্ট করছিলাম, এই যে আর বদ্ধাক্ষর 2 মাত্রা কাউন্ট করছি। ওকে, সো প্রহসন কি? এই প্রশ্ন এখনো কেন করতেছো? প্রহসন বলছি তো যে প্রহসনটা হচ্ছে আমাদের এক ধরনের নাটক, যেই নাটকে বিভিন্ন সামাজিক সমস্যাকে হাস্যরসাত্মক ভাবে ফুটিয়ে তোলা হয়। ওকে,
কোথা থেকে পড়বো এটা বুঝতে পারো নাই। পর্বটা হচ্ছে তুমি একটা কবিতার লাইন যখন পড়তে যাও তখন ওইটার যতটুকু অংশ একসাথে পড়ো ওইটাই হচ্ছে পর্ব। যেরকম তুমি যখন এই লাইনটা পড়ো তখন তুমি পড়ো হচ্ছে সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যে মতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। তো যে মাঝখানে যেখানে আমি পজ দিচ্ছি ওইটাই হচ্ছে এক একটা পর্ব। সো এই হচ্ছে সতত হে নদ তুমি, এটা একটা পর্ব। সতত তোমার কথা, সতত যে মতি লোক, শোনে মা মন্ত্রধ্বনি, জুড়াই এ কান আমি, বহুদেশ দেখিয়াছি, কিন্তু এ স্নেহের তৃষ্ণা, দুগ্ধস্রোতরূপী তুমি। এরকম যেখানে যেখানে দাগ দিয়েছি প্রত্যেকটাই হচ্ছে এক একটা পর্ব। ওকে, তুমি এদিকে কাউন্ট করলে পাবা 8 মাত্রা, এদিকে কাউন্ট করলে পাবা 6 মাত্রা। এখন আর খুব বেশি বোঝার দরকার নাই, কারণ তোমাদের মাত্রা নিয়ে প্রশ্ন করবে না, তোমাদের প্রশ্ন করবে সৃজনশীল। তো আমাদের কবিতাটা ভালো করে বুঝতে হবে। তো আসো কবিতাতে কি বলছে সেটা আমরা একটু দেখি। কবিতাতে বলা হইল যে সতত হে নদ তুমি পরমর মনে। সতত মানে হচ্ছে সর্বদা, হে নদ, এই নদ বলতে কপোতাক্ষ নদের কথা বোঝানো হয়েছে। এবং বলল যে সতত সর্বদাই হে নদ, হে নদী কপোতাক্ষ নদ, তুমি পরমর মনে, তুমি আমার মনে জেগে থাকো, তোমাকে বারবার আমার মনে পড়ে। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, বিরলে মানে হচ্ছে একান্ত নিরিবিলিতে। সো যখনই আমি নিরিবিলি জায়গায় একা একা বসে থাকি তখনই তোমার কথা আমার বারবার মনে হয়। সতত যে মতিলোক নিশার স্বপনে, সর্বদাই যে লোকটা রাতের হচ্ছে স্বপ্নের ভেতরেও, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, তোমার কলকল ধ্বনি শুনতে পাই যেন। তারপরে বললো জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, এবং এই যে তোমার যে কলকল ধ্বনি এটা স্বপ্নের ভেতর শুনে, আমার স্বপ্ন তো হচ্ছে একটা অবাস্তব জিনিস, এটা একটা ভ্রান্তি, একটা মোহ, একটা মায়া। সো ওই স্বপ্নের ভেতরেও তোমার যেই কলকল ধ্বনি সেইটা শুনেই যেন আমি কি করি, আমার মনটাকে একটু সান্ত্বনা দিই, আমার মনটাকে একটু বোঝানোর চেষ্টা করি যে আমি তোমার কাছাকাছি আছি, এরকম কিছু একটা। তারপরে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, আমি অনেক দেশ দেখছি, অনেক নদ নদীও দেখছি, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কিন্তু আমার এই যে জন্মভূমির যেই নদীটা বা আমার যে হচ্ছে কপোতাক্ষ নদ যেটা, সেই নদের সাথে আমার যে সম্পর্কটা এবং তার সাথে আমার যে স্নেহের বন্ধনটা, এই বন্ধনটা আমি অন্য কোনো নদীর সাথে অনুভব করতে পারি নাই। দুগ্ধস্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে, তোমার যে পানিটা সেইটা যেন মায়ের দুধের মতোই হচ্ছে আহ মায়ের দুধের সাথে তুলনা করা হয়েছে আর কি। সো টোটালি এখানে যদি আমরা কাউন্ট করি, দেখো এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে আমাদের প্রথম 8টা লাইন। সো এটা হচ্ছে আমাদের এই সনেটের অষ্টক। এবং এই অষ্টকে আমরা ওই যে সনেট অনুসারে কি বুঝছি যে এখানে থাকবে আমাদের ভাবের প্রবর্তনা। সো প্রবর্তনা জিনিসটা এখানে কিভাবে করছে কবি, কবি এখানে বলছে যে হ্যাঁ কপোতাক্ষ নদীর নাম, মাঝে ব্র্যাকেট দেয়া কেন, মাঝে ব্র্যাকেট দেয়া, ব্র্যাকেট বেসিক্যালি হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়। তো এখানে লেখক এইটুকু ব্র্যাকেট দিয়ে বলছে যে সতত তব কলকলে, আমি সবসময় তোমার কলকল ধ্বনি শুনতে পাই। কিন্তু সেই কলকল ধ্বনি তো উনি আছেন হচ্ছে ফ্রান্সে, আর কপোতাক্ষ নদ বাংলাদেশে। সো ফ্রান্স থেকে বাংলাদেশের নদীর যেই ধ্বনিটা সেটা তো উনি শুনতে পাচ্ছেন না। সো এখানে উনি ব্র্যাকেট দিয়ে ক্লিয়ার করে দিলেন যে উনি কিভাবে শব্দটা শুনতে পাচ্ছেন, যে যেমনটি লোক নিশার স্বপনে, রাতের বেলা স্বপ্নের মধ্যে আমি তোমার কলকল ধ্বনি যেন শুনতে পাই। সো উনি ফ্রান্সে বসে কপোতাক্ষ নদের ধ্বনি শুনতেছেন, কিন্তু সেটা স্বপ্নের ভেতর। সেই যে উনি স্বপ্নের ভেতর শুনতেছেন এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছেন ব্র্যাকেটের ভেতর লিখে দিয়ে। ওকে, সো এইখানে আমরা দেখলাম যে এই হচ্ছে আমার প্রথম 8টা লাইন, এবং এই 8টা লাইনে থাকবে আমার ভাবের প্রবর্তনা। এবং এইখানে ভাবের প্রবর্তনার বিষয়টা হচ্ছে ওনার যে স্মৃতি কাতরতা সেইটা। সো এখানে বেসিক্যালি উনি যেটা বুঝাইতে চাইলেন স্মৃতি কাতরতা, উনি ফ্রান্সে বসে আছেন, ফ্রান্সে বসে বসে এই যে বাংলাদেশের যে কপোতাক্ষ নদ সেই কপোতাক্ষ নদটাকে উনি মিস করতেছেন। এবং সেইখানে বসে উনি যেন রাতের বেলা স্বপ্নের ভেতর বা কোথাও যদি একান্ত নিরিবিলিতে একা একা বসে থাকেন, সেই জায়গাতে বসেও যেন উনি কল্পনায় কপোতাক্ষ নদের ধ্বনি শুনতে পাচ্ছেন। এবং কপোতাক্ষ নদের সাথে ওনার যে স্নেহের বন্ধনটা ছিল, উনি ওইটারই আশেপাশে বড় হয়েছেন। সো ওইটার প্রতি ওনার যেই মায়াটা ছিল বা যে ভালোবাসাটা ছিল সেটা উনি কোনোভাবেই ভুলতে পারতেছেন না। এবং কপোতাক্ষ নদের যেই পানি সেইটাকে উনি মায়ের দুধের সাথে তুলনা করছেন। মা যেমন তার সন্তানকে অনেক স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করে তোলে, কপোতাক্ষ নদটাও যেন তার কাছে ওইরকম হচ্ছে মাতৃরূপী একটা ফিগার ছিল। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের প্রথম 8 লাইন। লাস্ট লাইনটা আরেকবার, লাস্ট লাইন খুব বেশি কঠিন কিছু না। হ্যাঁ, এই নদী হচ্ছে যশোর জেলাতে, তো জিজ্ঞেস করছো। বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে যে কপোতাক্ষের যেই জলটা সেইটাকে উনি
মায়ের দুধের সাথে তুলনা করছেন। মা যেমন তার সন্তানকে দুধ খাইয়ে স্নেহ মায়া মমতা আদর ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, একই রকম ভাবে কপোতাক্ষ নদটাও তার কাছে ওইরকম মায়ের মতোই একটা মানে মাতৃরূপী একটা জিনিস হিসেবে কল্পনা করছেন উনি। ওকে, এরপরে আসা হচ্ছে পরের যে 6টা লাইন, এই 6টা লাইন কি হবে? এটা হচ্ছে আমাদের শতক, এবং এইখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ভাবের পরিণতি, এবং এই টোটাল জিনিসটা গেলে তুমি এখানে যে জিনিসটা পাবা সেইটা হচ্ছে দেশপ্রেম। এইখানে কবি বলতেছেন যে আর কি হে হবে দেখা যতদিন যাবে। এখন উনি যেহেতু ফ্রান্সে বসে আছেন, সেইখান থেকে উনি সন্দেহ প্রকাশ করতেছেন, সংশয় প্রকাশ করতেছেন যে ওইখান থেকে উনি আর কখনো দেশে ফিরে আসতে পারবেন কিনা, কপোতাক্ষ নদটাকে উনি আর দেখতে পাবেন কিনা, এইটা নিয়ে উনি একটু সন্দিহান, উনি একটু কনফিউজড। তারপরে বললেন প্রজারূপে রাজারূপ সাগরের দিতে। সো প্রজারূপে রাজারূপ সাগরের দিতে, এইখানে বেসিক্যালি কপোতাক্ষ নদী যে সাগরে মিলিত হয়েছে। সো এই নদীর পানি তো যে আলটিমেটলি সাগরে পড়ে, তো এই নদীর পানিটা যেন একটা কর বা খাজনা, যেটা সাগর হচ্ছে রাজা, আর কপোতাক্ষ নদ যদি তার প্রজা হয়, তাহলে এই প্রজা নদীটা যে সাগর রাজাকে তার পানিটা খাজনা হিসেবে প্রদান করতেছে, এই জিনিসটা বোঝানো হয়েছে। একটু বেশি জটিল ভাবে বলছি মনে হয়। বিষয়টা হচ্ছে সাগর হইল আমার রাজা, কপোতাক্ষ নদী হইল আমার প্রজা। এখন এই নদী তো যে আলটিমেটলি সাগরে পতিত হয়, এবং নদী বেয়ে যেই পানিটা যায় সেইটাও যে সাগরে পড়ে। সো এই নদীর পানিটা যে যখন সাগরে পড়তেছে, কবি কল্পনা করছেন এইটা যেন সাগরকে নদী তার খাজনা স্বরূপ প্রদান করতেছে এই পানিটা। ওকে, তারপরে বললেন বাড়িরূপ কর তুমি, মানে বেসিক্যালি ওই যে পানি যেটা সেইটাই। এই মিনতি গাবে বঙ্গজ জনের কানে শখে সখারিতে। তারপরে লেখক এখন কপোতাক্ষ নদকে রিকোয়েস্ট করতেছেন যে তুমি বঙ্গজনের কানে, তার মানে বাংলাদেশে বসবাসকারী যে মানুষজনগুলো আছেন তাদের কাছে যে তুমি আমার এই রিকোয়েস্টটা একটু বইলো, যে বঙ্গজনের কানে শখে সখারিতে। শখে আর সখা বেসিক্যালি হচ্ছে ওই যে সখী, বন্ধু, বা বাংলাদেশের সকল মানুষকে উনি উনার বন্ধু ভাবাপন্ন বলে মনে করছেন। তো বলছেন যে তুমি যে এই বাঙালিদের কাছে আমার এই রিকোয়েস্টটা একটু কইরো, যে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। আমি এই বিদেশে বসেও কপোতাক্ষ নদের নামটা বারবার হচ্ছে স্মরণ করতেছি, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। বারবার আমি কি করতেছি, তোমার যে নামটা সেইটা আমি হচ্ছে এখানে বসে স্মরণ করতেছি, আমি গানের মতো করে তোমার নামটাকে জপ করতেছি। সো আলটিমেটলি এইখানকার যে 6টা লাইন, এই 6টা লাইনে লেখক যেটা বুঝাইতেছিলেন সেটা হচ্ছে দেশপ্রেমের যে বিষয়টা সেইটা। সো নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? বেসিক্যালি এইখানে ছোট্ট একটা পার্থক্য আছে। সাধারণত নদের কোনো শাখা প্রশাখা থাকে না, আর নদীর হচ্ছে শাখা প্রশাখা থাকে। সো ব্রহ্মপুত্র একটা নদ, ওই ব্রহ্মপুত্র নদের কিন্তু খুব বেশি তুমি শাখা প্রশাখা এরকম পাবা না, তারপরে হয়তো থাকতে পারে। বাট বেসিক্যালি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে গেলে এইভাবেই করি যে নদের শাখা প্রশাখা সাধারণত থাকে না, নদীর শাখা প্রশাখা থাকে। কিন্তু যেহেতু এটা প্রাকৃতিক জিনিস এবং এটার উপর জোর খাটানোর এরকম কিছু নাই, সো কোন একটা নদী থেকে যদি শাখা বের হয়েই যায়, তুমি তো আলটিমেটলি ওইটারে আর আটকাইতে পারতেছো না। তো এখন আবার জিজ্ঞেস করতে আসো না যে ভাই তাহলে ব্রহ্মপুত্রের যদি শাখা নদী থাকে, আমি কেন ওইটাকে এখনো নদ বলতেছি, ওইটাকে তো নদী বলা লাগে। অত বেশি ঝামেলার ভেতরে যাওয়ার কি দরকার? সংজ্ঞা হচ্ছে এইটা, ঘটনা ওইটা যেটা ঘটছে সেটা প্রাকৃতিক ভাবে ঘটে গেছে, এখন এখানে কিছু করার নাই। ওকে, কবি আর দেশে আসেনি, কবি তো দেশে আসছে। ওই যে উনি যখন মৃত্যুবরণ করছে তখন কিন্তু উনি কলকাতায় মৃত্যুবরণ করছে। এই কবিতাটা 1865 থেকে 66 সালের দিকে লেখা, আর উনি 1873 বা 74 সালে যে মারা গেছেন। কবে কবি মারা গেছে হচ্ছে 1873 সালে, উনি কলকাতায় মারা গেছে। সো আলটিমেটলি উনি দেশে ফেরত আসছেন এবং দেশের মধ্যে উনি মৃত্যুবরণ করছেন, ওইটা নিয়ে সমস্যা নাই। সমস্যা হচ্ছে উনি যখন বিদেশে ছিলেন তখন ওনার ভেতরে এই স্বদেশ প্রেমের যে অনুভূতিটা সেটা মারাত্মকভাবে জায়গা দিয়ে উঠছে। তোমরা হয়তো যারা গ্রাম ছেড়ে নতুন নতুন শহরে আসো, এখনো হয়তো তোমাদের ওই স্টেজটা আসে নাই, সবাই এখনো হয়তো আশেপাশে গ্রামের ভেতরেই আসো। বাট আলটিমেটলি যখন তোমরা হচ্ছে এই যে এসএসসিটা পাস করার পরে কলেজে ভর্তি হইতে শহরে, বিভিন্ন শহরে চলে যাওয়া নিজের গ্রাম ছেড়ে বা নিজের এলাকা ছেড়ে, তখন দেখবা যে ওই গ্রামের যেই তোমার বাড়ির সামনে যেই ক্ষেতটা ছিল, অথবা বাড়ির পেছনে যেই নদীটা ছিল, বা তোমার হচ্ছে বাড়ির পেছনে যে গাছটা ছিল, বড় একটা আম গাছ হয়তো ছিল, সেটার প্রতিও দেখবা যে তোমার এক ধরনের স্মৃতিকাতরতা কাজ করতেছে। ওই জিনিসটা মনে করে তোমার মনে হবে যে আহা, কতদিন ওই আমের গাছের ডাল ধরে ঝুল খাই না, এরকম মনে হবে তোমার। সো এইখানেও আমাদের লেখক যখন বিদেশ চলে গেছেন, বিদেশ যাওয়ার পরে দেশের কথা মনে করে উনি কষ্ট পাইছেন, এবং সেই জিনিসটাই উনি এখানে বুঝানোর চেষ্টা করছেন। ওকে, সো এই হচ্ছে আমাদের মূল কবিতাটা, এবং এটার সাথে সাথে বাড়ি রূপ মানে কি, বাড়ি মানে হচ্ছে পানি,
নদীর যেই পানিটা সেইটাকে যে সাগরে পতিত হচ্ছে, লেখক এইটাকে কল্পনা করছেন যে কপোতাক্ষ নদ যেন তার যেই পানিটা সেইটা আহ সাগর যে রাজা, সেই রাজাকে যে কর দিচ্ছে বা খাজনা দিচ্ছে। ওকে, কপোতাক্ষ নদ মানে কি? কবুতরের চক্ষু, কপোতাক্ষ। হ্যাঁ, বেসিক্যালি এই নদীর পানিটা এত বেশি পরিষ্কার ছিল যে ওইটার উপর দিয়ে নৌকা চললে নাকি নিচের যে মাটিটা সেটাও দেখা যাইতো। তো এই কারণে ওইটার নাম হয়েছিল এরকম, কপোতাক্ষ নদ। ওকে, বঙ্গজ মানে কি? বাঙালি। আচ্ছা, ফাহমিদা বলছো শেষ স্টেটের লাস্ট 3 লাইন আরেকবার। বঙ্গজনের কানে শখে শখারিতে, নাম তার এ প্রবাসী মজিপ্রেম ভাবে, লইছে যে নাম তবে বঙ্গের সঙ্গীতে। আচ্ছা আসো, তোমাদেরকে পুরো কবিতাটা আরেকবার একটু, এতক্ষণ ধরে তো লাইন ধরে ধরে বলছি, এখন ভাব ধরে ধরে আরেকবার একটু বুঝাই। বিষয়টা হইলো, সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যে মতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। এই কয়েকটা লাইনে লেখক বললেন যে কপোতাক্ষ নদ, এই যে আমি বিদেশে চলে আসছি তোমাকে ছেড়ে, আসার পরেও বারবার তোমার কথা আমার মনে পড়তেছে। আমি যখন ঘুমাইতে যাই, আমি যখন একা একা বইসা থাকি, তখনও জানো আমি তোমার কলকল যেই ধ্বনিটা, সেই ধ্বনিটা শুনতে পাই। তারপরে বললেন, জুড়াই এ প্রাণ আমি ভ্রান্তির ছলনে, এবং আমি জানি যে তোমার যে কথাটা আমার মনে পড়তেছে, তোমার কলকল ধ্বনি আমি শুনতে পাইতেছি, এই জিনিসটা বাস্তব না, এই জিনিসটা কল্পনা। কিন্তু এই কল্পনার জিনিসটা চিন্তা করেও আমি মনে মনে একটু শান্তি পাওয়ার চেষ্টা করি। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটাকার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। তো আমি জীবনে বহু জায়গা ভ্রমণ করছি, অনেক দেশ দেখছি, নানা রকম নদ নদীও দেখছি। ইংল্যান্ডে তোমার টেমস নদী বিখ্যাত, ফ্রান্সে গেলেও এখানকারও নদ নদী আছে। সো বলতেছে যে আমি বহু জায়গায় বহু নদ নদী দেখছি, কিন্তু তোমার সাথে আমার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমি কোনোভাবে আর ভুলতে পারি না। এবং তুমি আমাকে যেরকম মায়ের মতো স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলছো, তোমার পানি আমি পান করছি, যেরকম আমার মায়ের দুধ পান করছি। সো তোমাকে আমি আমার মা হিসেবে কল্পনা করি, এবং এই জিনিসটা আমি এইখানে এসেও যেন হচ্ছে আর যত নদ নদী দেখি বা দুনিয়ার আর যা কিছুই দেখি, তোমার সাথে আমার যে স্নেহের সম্পর্কটা ছিল, তুমি আমাকে যেইভাবে আদর মায়া মমতা দিয়ে বড় করে তুলছো, সেই জিনিসটা আমি কোনোভাবে ভুলতে পারতেছি না। তারপরে বললেন যে আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এমনিয়তি গাবে, বঙ্গজনের কানে শখে শখারিতে। তো বলতেছে যে আমি তো এই যে বিদেশ চলে আসছি, এখন আসার পরে তোমার কথা আমার বারবার মনে পড়তেছে ঠিকই, কিন্তু আমার মনে একটু সন্দেহ আছে যে আমি কি আর তোমার কাছে ফিরে যাইতে পারবো, আমি কি আর দেশে যে তোমার কাছে হচ্ছে ওইভাবে তোমার দেখাটা কি আর পাবো কিনা, এটা নিয়ে আমার মনের ভেতরে একটু সন্দেহ কাজ করতেছে। এখন তোমার দেখা পাই বা না পাই, এখানে আমার তো আর কিছু করার নাই, কারণ যেহেতু আমি বিদেশ চলেই আসছি। এখন তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি অ্যাটলিস্ট বাংলাদেশের যে মানুষজন গুলো আছে, যারা হয়তো আমারে ভুল বুঝতেছে বা যারা হয়তো আমাকে একটু অবজ্ঞা করতেছে, অবহেলা করতেছে, তুমি তাদের কাছে জাস্ট এইটুকু আমার হয়ে বলে দিও যে আমি এই দেশে আসার পরেও তাদের কথা ভুলি নাই, তোমার কথাও ভুলি নাই। কি বলতেছে, নাম তার এ প্রবাসে মজিপ্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। আমি বিদেশে বসেও তোমার নাম বারবার স্মরণ করতেছি, তোমার কথা আমার মনে আছে, এবং আলটিমেটলি তোমার এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রতি আমার যে ভালোবাসাটা, সেইটাও এখনো বহাল তবিয়তে বিদ্যমান। সো আমারে নিয়ে সন্দেহর অথবা আমাকে নিয়ে হচ্ছে আহ কি জানে বলে যে ওরকম ভাবে আসলে নেতিবাচক কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আমি বিদেশে চলে আসলেও অত বেশি অকৃতজ্ঞ মানুষও আমি না। তোমাকে, বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে সবাইকে আমার মনে আছে এবং সবার প্রতি আমার ভালোবাসা। ওকে, বিষয়টা কি ক্লিয়ার হয়েছে এখন? আগে তন্নি, আগেকার নদী তো আর এখনকার বুড়ি গঙ্গার মতো ছিল না, যে এখানে সাকার সাকার ফিশ পাওয়া যায়। বুঝছো সবাই? গোধূলি বুঝো নাই কেন? ওকে, বেশিরভাগই বলছো ক্লিয়ার। সো আশা করি আসলেই ক্লিয়ার। তো এখন আসো আমরা হচ্ছে এইখান থেকে আহ এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেগুলো আবার একটু রিভিশন করে নিই। যে কবিতার শেষ চরণ কি ছিল, ওই যে ওইটা। তারপরে হচ্ছে কপোতাক্ষ নদকে জন্মভূমি স্তনে দুগ্ধ স্রোত রূপে আখ্যা দেওয়া হয়েছে। তারপরে কপোতাক্ষ নদকে প্রজা আর হচ্ছে সাগরকে রাজা হিসেবে কল্পনা করা হয়েছে। অষ্টক আর ষটক, এই দুইটা জিনিস অলরেডি আশা করি বুঝছো তোমরা। এরপরে হচ্ছে কবিতা, এই যে এটা রচনা করা হয়, এইটা রচনাকালে কবি ফ্রান্সে ছিলেন, যে এটা অলরেডি অনেকবার বলছি। এরপরে আসো আমরা যদি এই অধ্যায় থেকে আমাদের যেই জ্ঞানমূলক প্রশ্নগুলা হয় সেইগুলোর দিকে যাই, তাইলে একটু হাসিব জিজ্ঞেস করতেছ মজি মানে কি? মজি মানে হচ্ছে মজে যাওয়া, পাগল হয়ে যাওয়া।
তো দেশের চিন্তা করতে করতে দেশের ভালোবাসায় উনি একেবারে বিভোর হয়ে গেছেন, এই জিনিসটা বোঝানো হয়েছে। মাত্রা কি? মাত্রা হচ্ছে একটা কবিতা যখন আমরা পড়তে যাই তখন সেই কবিতার যে অক্ষর বিন্যাসটা থাকে সেই অক্ষর বিন্যাসকে আমরা মাত্রা দিয়ে প্রকাশ করি কবিতার ভেতরে। এখন ওই যে আমাদের হচ্ছে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, বিভিন্ন ছন্দ আছে, সেই ছন্দ অনুসারে আমার কবিতার একই শব্দের বিভিন্ন রকম মাত্রা বিন্যাস হইতে পারে। এটা তোমরা ক্লাস 9-এ পড়ছিলা। এখন এই জিনিসটা তোমাদের জন্য আর দরকারই না, কারণ তোমাদের আবার সৃজনশীল পদ্ধতিতে ব্যাক করছে। সো যেহেতু সৃজনশীলে ব্যাক করছে, তোমার কাজটা হচ্ছে কবিতাটাকে বোঝা এবং এই রিলেটেড যে প্রশ্নগুলো হবে সেই টাইপটাকে বোঝা। যদি ক্লাস 9-এর সিলেবাসটা কন্টিনিউ হইতো তোমাকে এখন পুরো মাত্রা আবার ক্লাস নিয়ে দেখাইতাম। ওকে, এখন আসো। না, আমি অ্যানিমে দেখি না। ভ্রান্তি মানে হচ্ছে ছলনা। ছলনা বলতে বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে যে কোনো একটা ভ্রম হইছে, কোনো একটা আমি জিনিসটা বাস্তব না, বাট আমি ওইটা কল্পনা করতেছি, এরকম। আচ্ছা, এখন আসো আমরা যদি এই থেকে এই অধ্যায়টা থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু বুঝতে চাই, তাহলে প্রথমে বলছে যে সনেটের অষ্টকে কি থাকে। ওই যে এতক্ষণ ধরে তোমাদের সাথে যে সনেট সনেট বলে চিল্লাচিল্লি করলাম, ওই জিনিসটা থেকেই কিন্তু দেখো তোমার হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে, তারপরে হচ্ছে অষ্টকের মিল বিন্যাস কি, এখানে একটা প্রশ্ন আছে, তারপরে তোমার এই যে দেখো কবি পরিচিতি তোমরা সাধারণত পড়তে চাও না, জ্ঞানমূলকে কবি পরিচিতি থেকে প্রশ্ন আসে। এরপরে তোমার শব্দার্থ, এটাও সাধারণত একটু বলো তোমরা যে ভাই মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, কমন প্রশ্ন তোমাদের। দেখো শব্দার্থ থেকেও প্রশ্ন আসছে। সো এখানে আমরা 5টা প্রশ্ন নিছি, তার মধ্যে সনেট থেকে আসছে 2টা প্রশ্ন, কবি পরিচিতি থেকে একটা, শব্দার্থ থেকে একটা, আর মূল পাঠ থেকে একটা। 5টা প্রশ্নের ভেতরে কিন্তু তোমরা হচ্ছে রেশিওটা একটু কম্পেয়ার করলে বুঝতে পারবা। সো যখন তোমরা পড়তে বসবা সবগুলোই ভালোভাবে পড়বা। আর আমরা এগুলোর যদি অ্যান্সার গুলা দেখি, সনেটের অষ্টকে কি থাকে? অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা। ভাবের প্রবর্তনাটা কি? ভাবের প্রবর্তনাটা হচ্ছে আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটার ভূমিকাটা। আমরা যদি আবার আমাদের মূল কবিতাটার দিকে একটু তাকাই, তাহলে দেখবা এখানে আমরা বলছিলাম যে 2টা জিনিস ফুটে উঠছে, একটা হচ্ছে ভাবের স্মৃতিকাতরতার, একটা হচ্ছে দেশপ্রেম। সো এই 8টা লাইন জুড়ে কবি যে কিভাবে কপোতাক্ষ নদকে মিস করছেন সেই জিনিসটা কিন্তু উনি এখানে বলছেন, উনি একটা ভূমিকা দিচ্ছেন। এবং এই ভূমিকার পরিণতিটা কি? পরিণতিটা হচ্ছে উনি দেশপ্রেমটা প্রকাশ করতে চাইছেন, দেশের প্রতি ওনার যে ভালোবাসাটা সেটা যে কতটা গভীর সেই জিনিসটা ইনি এতক্ষণ ধরে ব্যাখ্যা করে তারপরে এখানে এসে ওনার দেশপ্রেমের বিষয়টা বলছেন এবং কপোতাক্ষের কাছে রিকোয়েস্ট করছেন যে দেখো আমি কিন্তু তোমাকে এখনো ভালোবাসি, মিস করি। সুতরাং তোমার কাজটা হচ্ছে এই যে তোমার যে পুত্রটা আছে, এই পুত্রধনের যে পাপটা, সেই পাপটাকে ভুলে যে বরং বাঙালিদের কাছে এর যে ভালো কথাগুলো সেইগুলো একটু প্রকাশ করে দিও, এইটুকুই তোমার কাছে আমার রিকোয়েস্ট। সো এইখানে উনি ওনার যেই হচ্ছে মূল কথাটা বলতে চাচ্ছেন যে আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি, আমি কপোতাক্ষ নদকে ভালোবাসি, এই 3টা কথা যে উনি বলতে চাচ্ছেন সেটার জন্য এতক্ষণ ধরে উনি ভূমিকা করছেন। যে এমনি এমনি বললে তো আর হবে না, তো এতক্ষণ ধরে উনি ওই তেলটা মারছেন, তারপরে এইখানে যে ওনার মেইন যে রিকোয়েস্টটা সেই রিকোয়েস্টটা এখানে করছেন, বুঝছো? এরপরে আসো আমাদের হচ্ছে বলছে কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মিল বিন্যাস কি। এখন দেখো মিল বিন্যাসের যে জিনিসটা আমরা জানি যে বিভিন্ন ভাবে বেসিক্যালি এই যে কবিতার শেষের যে কথাগুলো, এই যে বে তে বে তে বে তে, এগুলো হচ্ছে আমাদের কবিতার শেষের লাইনের যে শব্দগুলো সেইগুলা। তো এখন আমরা যদি এইটার মিল বিন্যাসটা দেখতে যাই তাইলে হচ্ছে আমরা এইখানে দেখতে পারি যে এখানে আমাদের সাধারণত সনেটে কি ধরনের মিল বিন্যাস দেখানো হয় সেইটা দেখানো হয়েছে। যেরকম সনেটে এক ধরনের মিল বিন্যাস হইতে পারে এরকম কখ কখ, কখ খক, শেষ 6 চরণ হচ্ছে ঘ উঁচ ঘ উঁচ। তারপরে এরকম না হয় অন্য রকমও হইতে পারে, কিরকম? এরকম ক খ খ গ, ক খ খ গ, শেষ 6 চরণ হচ্ছে ঘ ঘ উঁচ অচ, এরকমও হইতে পারে। এটা হচ্ছে প্রচলিত। এখন এই যে ক খ খ গ, ক খ খ গ, এই জিনিসটা দিয়ে কি বোঝানো হয়েছে? আসো আমরা কবিতার শেষের যেই শব্দগুলো আছে, মানে বেসিক্যালি যেই শব্দাংশটা আছে সেইগুলোর দিকে একটু খেয়াল করব এবং খেয়াল করে সেইগুলাকে আমরা আমাদের মতো করে একটা করে মাত্রা দিয়ে নিব। ঠিক আছে, মাত্রা দিয়ে নিব মানে হচ্ছে একটা করে সংকেত দিয়ে নিব। যেরকম আমরা ধরে নিই না, যখন ম্যাথ করি তখন ধরি যে হচ্ছে ধরি পিতার বয়স এক্স, পুত্রের বয়স ওয়াই। আমি ধরলাম যে যেই শব্দটার শেষে আমার নে আছে সেইটা হইল ক, যেই শব্দটার শেষে লে আছে সেইটা হইল খ। এটা আমি আমার ইচ্ছা মতো ধরতে পারি, বাট আমরা সিকোয়েন্স অনুযায়ী, যেরকম হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তোমরা নরমালি সিকোয়েন্সটা এক্স ওয়াই জেড এরকম ভাবে ফলো করো, সো আমি ওইখানে সিকোয়েন্সটা ক খ গ এরকম ভাবে ফলো করব। সো ফলো করার পরে দেখো আমি হচ্ছে নেটাকে ধরছি ক, লেটাকে ধরছি খ। তাহলে এখন যেই যেই জায়গায় আমি নে পাবো সেই সেই জায়গায় আমি আবার ক ধরবো। তাই দেখো এখানে আবার পাইছি নে, তাহলে এইখানে হচ্ছে ক, এখানে পাইছি লে, তাহলে এইটা আবার হইল খ, এখানে পাইছি নে, এইটা হইল হচ্ছে ক, এখানে পাইছি লে, এটা হচ্ছে খ, এখানে পাইছি লে, তাহলে এইটা হইল খ, এখানে পাইছি নে, তাহলে এইটা হইল হচ্ছে ক। তো
তাহলে এখন যদি আমরা এইখানে একসাথে লিখি তাহলে কিভাবে হয়, ক খ ক খ ক খ খ ক। এই হচ্ছে আমার এই কপোতাক্ষ নদ কবিতার প্রথম 8টা চরণের মিল বিন্যাস বা অষ্টকের মিল বিন্যাস। ওকে, এরপরে একই রকম ভাবে আমরা এইখানে আসবো, এসে দেখলাম যে এখানে আমার নেও নাই লেও নাই, দুইটার মধ্যে কেউই নাই। অন্য আর একটা আসছে, কি আসছে, একটা আসছে হচ্ছে বে, একটা আসছে তে। তাহলে ক খ যেহেতু এখানে আমি ধরে ফেলছি, এখানে এখন এসে আমি কি ধরবো, গ ঘ, এরকম সিকোয়েন্স অনুসারে আগাবো। আমি বেটারে ধরলাম গ, টেটারে ধরলাম হচ্ছে ঘ। তাহলে আবার যখন বে পাইছি এর বললাম হচ্ছে গ, তে যখন পাইলাম এর বললাম ঘ, আবার বে এ হচ্ছে গ, আবার তে এ হচ্ছে ঘ। তাহলে এখন আমি যদি এটাকে সুন্দর করে একসাথে লিখি তাহলে ষষ্ঠকের মিল বিন্যাস পাই হচ্ছে গ ঘ গ ঘ গ ঘ। এই হচ্ছে আমার শতকের মিল বিন্যাস। এই জিনিসটা তোমরা তোমাদের বইতেও পাবা পাঠ পরিচিতি অংশে। এখন বিষয়টা হইলো যে তাইলে এইগুলা কি, এইগুলা জাস্ট প্রচলিত কিরকম মিল বিন্যাস হইতে পারে সেইটা দেখাইছে। কিন্তু যদি তোমাকে বলে যে কপোতাক্ষ নদ কবিতার মিল বিন্যাস কি, তাহলে কপোতাক্ষ নদ কবিতার এই কবিতার স্পেসিফিক মিল বিন্যাসটা এইটাই, ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ। এইটা কিন্তু কপোতাক্ষের জন্য ফিক্স। সো এইগুলো হচ্ছে প্রচলিত, মানে এরকম মিল বিন্যাস হইতে পারে, বাট কপোতাক্ষের জন্য এইটা ফিক্স। এই জিনিসটা ভালো করে মাথায় গেঁথে রাখো, কারণ এখান থেকে খুবই বেশি প্রশ্ন হয়। তুমি যদি এইখানেও একটু খেয়াল করো যে এই যে অষ্টকের মিল বিন্যাস কি, এটা দেখো তোমার রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড 24-এ, বরিশাল, রাজশাহী, দিনাজপুরে 20-এ, মোটামুটি 5টা বোর্ডে এই প্রশ্নটা আসছে। সো এই জিনিসটা মোটামুটি ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে একটু ইয়েস লেখো। ওকে, বুঝছো? ওকে, থ্যাঙ্কস। তাহলে আমাদের হচ্ছে কবিতার মিল বিন্যাস যেটা, সেই জিনিসটা আমরা বুঝলাম। তারপরে হচ্ছে পরে যে প্রশ্নটা বলছে, কবি বহু দেশে কি দেখছে, বহু দেশে কবি বহু নদ দেখছে, বহু নদ দল দেখছে কবি। তারপরে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটা, এইটা হচ্ছে মেঘ নাদ বধ কাব্য। এটা তোমরা এইচএসসি তে উঠলে হয়তো পড়বা। আমাদের হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ বলে একটা কবিতা আছে, ওইটা পড়বা। বিরল অর্থ কি, বিরল অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। সো একান্ত নিরিবিলিতে। এই হচ্ছে আমাদের এই অধ্যায় রিলেটেড যে জ্ঞানমূলক প্রশ্নগুলা হইতে পারে, সম্ভাব্য প্রশ্ন। এখন আমরা যদি এখান থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলোর দিকে আগাইতে যাই, তাইলে মোটামুটি সতত মানে কি, সর্বদা, একেবারে শুরুতেই বলছি এইটা। আচ্ছা, সো এখন আসো আমরা যদি এখান থেকে হচ্ছে আমাদের অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেইগুলোর দিকে যদি একটু তাকাই, তাই এখানে তাহলে এখানে হচ্ছে প্রথমে বলছে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। এটা দিয়ে কবি কি বুঝাইছে, এখানে বোঝানো হয়েছে যে কবি যে বিদেশে আছেন এবং সেখানে তিনি কল্পনায় কপোতাক্ষ নদকে সর্বদা চিন্তা করতেছেন, তার কল্পনার জগতে কপোতাক্ষ নদের যে কলকলধ্বনি সেটা সর্বদাই জাগ্রত আছে, এই জিনিসটা উনি বুঝাইতে চাইছেন এখানে। সো ভ্রান্তির ছলনে বলতে বুঝাইছেন যে আসলে তো উনি ফ্রান্সে বসে আছেন, সেইখানে থেকে বাংলাদেশের যে নদী সেটার কথা মনে পড়া বা সেটার ধ্বনি শোনা সম্ভব না, বাট উনি কল্পনাতে প্রতিনিয়তই আসলে কপোতাক্ষকে কল্পনা করতেছেন। এরপর আছে হচ্ছে দুগ্ধস্রোতরূপে তোমার জন্মভূমি স্তনে বলতে কি বোঝানো হয়েছে, এখানে কপোতাক্ষ নদীর যেই পানি সেইটাকে মায়ের দুধের সাথে তুলনা করা হয়েছে, এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। এরপরে বলছে যে আর কি হে হবে দেখা, কবি এরূপ সংশয় প্রকাশ করেছেন কেন, কারণ হচ্ছে উনি যেহেতু বিদেশে আছেন এবং সেইখান থেকে আসলে উনি দেশে আসতে পারবেন কিনা, তারপরে আবার কপোতাক্ষ নদটাকে দেখতে পাবেন কিনা, এই জিনিসটা নিয়ে ওনার মনে একটু সন্দেহের উদ্রেক হয়েছে এবং সেই কারণে উনি এই কথাটা বলছেন যে আর কি হে হবে দেখা যতদিন যাবে। তারপরে বলছে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, এখানে কি বলা হয়েছে, এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে যে কপোতাক্ষ নদের প্রতি কবির যে ভালোবাসাটা, তার যে মমত্ববোধটা, এবং তিনি আসলে বিদেশে বসেও যে নদীটাকে স্মরণ করতেছেন, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তারপরে বলছে বাড়ির রূপ কর বলতে কি বোঝানো হয়েছে, বাড়ির রূপ কর মানে হচ্ছে এই যে আমি যদি কপোতাক্ষ নদটাকে প্রজা হিসেবে কল্পনা করি এবং সাগরকে রাজা হিসেবে কল্পনা করি, তাহলে কপোতাক্ষ নদের পানি যে যখন সাগরে পতিত হচ্ছে তখন আমি কল্পনা করে নিচ্ছি যে এই নদীর পানিটা যেন খাজনা হিসেবে সাগরকে দেয়া হচ্ছে। এটাই হচ্ছে বাড়ির রূপ কর। ওকে, তো এইগুলা হচ্ছে আমাদের মোট বিষয়গুলা। লামিনা, তুমি মাত্র জয়েন করছো, তো এখন আমি কি করতে পারি বলো? তুমি যেইটুকু মিস করে গেছো সেইটুকু হচ্ছে পরে রেকর্ডেড ভার্সন তো থাকবে, এখান থেকে দেখে নিও। আমরা কপোতাক্ষ নদ কবিতা পড়ছি, বুঝছো? আচ্ছা,
এই আজমাইন উনি যখন ফ্রান্সে ছিলেন তখন মোবাইল ছিল না, বুঝছো? তো মোবাইলে উনি ধ্বনি শুনতে পারতেন না। এখন আসো এই অধ্যায় থেকে আমরা যদি প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলোর দিকে একটু তাকাই, তাহলে দেখো এখানে হচ্ছে একটা উদ্দীপক দিয়ে তারপরে আমাকে দুইটা প্রশ্ন করা হয়েছে। আমরা জানি এ ধরনের প্রশ্নই হয়। তো প্রথমে বলছে, আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ, গৌরবময় জীবনের সম্মান, প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুর করে, জীবন প্রবাহ সঞ্চারী মরমরে, বক্ষে জাগায় আগামী দিনের আশা, আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা। তো এইখানে বেসিক্যালি যে জিনিসটা প্রকাশ পাইছে সেটা হচ্ছে স্বদেশপ্রেম, দেশপ্রেমের যে বিষয়টা সেইটা। তখন এখানে গতে বলল যে উদ্দীপক ও কপোতাক্ষ নদ কবিতায় বর্ণিত সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো। তাহলে আমি বললাম কি যে এই কবিতাংশে যে জিনিসটা ফুটে উঠছে, একটু চিন্তা করে দেখো, এখানে কিন্তু নতুন করে মানে আমি দূরে কোথাও বসে আছি, বসে আমার হচ্ছে পূর্বের কোনো কথা, পূর্বের কোনো মানুষ, পূর্বের কোনো জায়গা এগুলাকে মনে পড়তেছে, এরকম কোনো ভাব কিন্তু এখানে নাই। পুরা যে স্তবকটা আছে সবগুলোতে বলছে দেশের মাটিতে আমার হচ্ছে প্রাণ মিশে আছে, এইখানেই আমার সম্মান, এখানকার যে লক্ষ লক্ষ গাছপালাগুলো আছে সেইটার ভেতরেই যেন আমার জীবন সঞ্চারিত হচ্ছে। তারপরে হচ্ছে আমি এইখানেই আমার আগামী দিনের ভবিষ্যতের যে আশা সেইটা খুঁজে দেখি, এই মাটি আমার কাছে মধুর মতো, আমার হচ্ছে যে ভাষাটা সেইটাই যেন আমার কাছে খুব মিষ্টি, অনেক পছন্দের। তো এই সবগুলা জিনিস আমার হচ্ছে দেশের প্রতি যে ভালোবাসাটা সেটাকে প্রকাশ করছে, এখানে স্মৃতি কাতরতার কোনো বিষয় নাই। তাহলে সাদৃশ্যের দিক যখন বলছে তখন আমি এখানে কি বলবো, যে এইখানে আমার স্বদেশ প্রেমের যেই বিষয়টা সেই বিষয়টা এখানে ফুটে উঠছে। ওকে, তারপরে বলছে যে উদ্দীপক ও কপোতাক্ষ নদ কবিতায় বিশেষ দিকের সাদৃশ্য থাকলেও আঙ্গিক ও চেতনাগত পার্থক্য স্পষ্ট, মন্তব্যটির যৌক্তিক মূল্যায়ন করো। এখন এইখানে যেই বিষয়টা কনসেপ্টটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে দেশপ্রেম। এখন এইখানে বলছে যে আঙ্গিক ও চেতনাগত, আঙ্গিক আর চেতনাগত বলতে কি বোঝানো হয়েছে? মূল চেতনা যেটা কপোতাক্ষ নদের সেটা কিন্তু ছিল হচ্ছে আমার দেশপ্রেম। এখন ওই জিনিসটা তো এখানে আছে, বাট সেটার সাথে সাথে ওই দেশপ্রেমের পেছনে ব্যাকগ্রাউন্ডে যে মূল ভূমিকাটা পালন করছে সেটা কিন্তু স্মৃতিকাতরতা। কবি দেশপ্রেমের বিষয়টা প্রকাশ করছেন, কিন্তু ওই যে ভাবের প্রবর্তনা অংশে কিন্তু উনি ওনার যে স্মৃতিকাতরতা, উনি যে বিদেশে বসে স্বদেশকে অনেক বেশি মিস করতেছেন, এই জিনিসটা যে বোঝানোর চেষ্টা করছেন, সেই জিনিসটা কিন্তু এটার মূল কনসেপ্ট গুলোর ভেতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। বলছিলাম যে এখানে দুইটা জিনিসই আছে, স্মৃতিকাতরতা আর দেশপ্রেম। এখন ওই দুইটার ভেতর যেহেতু স্মৃতিকাতরতাটা এখানে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে এখানে আরেকটা জিনিসও ফুটে ওঠে নাই, সেটা হচ্ছে প্রবাস জীবনে বসে কবির ভেতরে যে স্নেহ কাতরতাটা ফুটে উঠছিল, মায়ের স্নেহকে বা কপোতাক্ষ নদের তীরে বেড়ে ওঠাকে যে উনি মিস করতেছেন, ওনার ছোটবেলাকে উনি মিস করতেছেন, এই জিনিসটা যে ফুটে উঠছিল এই জিনিসটাও কিন্তু এখানে মিসিং। তো আমি এখানে বলতে পারি যে এইখানে আমার স্মৃতিকাতরতা এবং আমার যে স্নেহ কাতরতা, এই দুইটা জিনিস এখানে পুরোপুরি মিসিং। তো যেহেতু এই দুইটা জিনিস মিসিং, তাই আমরা বলতে পারি যে আমার এইখানে যে মন্তব্যটা করা হয়েছে এই মন্তব্যটা আমার অবশ্যই যথার্থ। ওকে, তাইলে আমার উদ্দীপকটাতে বোঝানো হয়েছে দেশপ্রেম। আমাকে যখন গতে বলছে যে এখানে সাদৃশ্যের দিকটা কি, সাদৃশ্যের বিষয়টা দেশপ্রেম, এটাকে আমি আইডেন্টিফাই করে তারপরে এই উদ্দীপকটাতে কিভাবে ফুটে উঠছে এবং কপোতাক্ষ নদে কিভাবে ফুটে উঠছে দুইটাকে কম্পেয়ার করে দেখাবো। গতে যখন বললো যে এখানে আসলে বিশেষ দিকের সাদৃশ্য থাকলে আঙ্কিক আর চেতনাগত বৈসাদৃশ্য বিদ্যমান, তখন আমি দেখাবো যে এখানে কোন কোন বিষয়গুলো মিসিং, এবং এই মিসিং জিনিসগুলোর কারণেই যে এই মন্তব্যটা যথার্থ সেইটাকে আমি ব্যাখ্যা করে দিব। ওকে, এরপরে আসো আমাদের হচ্ছে স্নেহ কাতরতা কি, তুমি জিজ্ঞেস করছো। স্নেহ কাতরতা মানে স্নেহ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকা, আকুল হয়ে থাকা। আমি কান্নাকাটি করতেছি, কেউ এসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে, আমার একটু আইসক্রিম খাওয়াবে, এটাই হচ্ছে স্নেহ কাতরতা। ওকে, এখন এখান থেকে আমরা যদি হচ্ছে এমসিকিউ এর দিকে একটু তাকাই, তাইলে প্রথমে বলছে হচ্ছে কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতি কাতরতার মাধ্যমে কি প্রকাশ পাইছে, দেশপ্রেম। তারপরে বলছে চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে, আবার দেখো এই যে অষ্টক আর শতক, সনেট। তো এখানে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা। তারপরে বলছে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটা, মেঘনাদ বধ কাব্য। দেখো কবি পরিস্থিতি থেকে প্রশ্ন আসছে। তারপরে হচ্ছে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, পঙ্ক্তিদ্বয় কি ফুটে উঠছে। এইখানে আমার হচ্ছে দেশপ্রেম ফুটে উঠছে, স্মৃতি কাতরতাও ফুটে উঠছে, হৃদয়ের কাতরতাও ফুটে উঠছে, সবগুলাই হবে। ওকে, এরপরে আছে হচ্ছে আমাদের তারপরে প্রশ্নটা কি ছিল, যে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই। এখানে বেসিক্যালি যেটা ফুটে উঠছে সেটা হচ্ছে স্মৃতিকাতরতা, এখানে দেশপ্রেমের কোনো বিষয় নাই। আমার বন্ধু বান্ধব কিছু ছিল, সেই বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি ধরো টিএসসি তে বসে বা হচ্ছে আমাদের ডাকসুতে বসে প্রতিদিন বিকেলবেলা কফি খাইতাম বা চা খাইতাম, 1 টাকার চা। 5 জন বন্ধু বৈশা 5 টাকা দিয়ে 5 কাপ চা নিয়ে খাইতাম আর আড্ডা দিতাম। এখন সেই বন্ধুগুলাও নাই,
আর আমারও সেই সময়টা নাই। তো আমি এখন এই জিনিসটা মিস করতেছি। এই জিনিসটাই আমার হচ্ছে এই যে কয়েকটা লাইন এই জিনিসটাতে বুঝাইছে। এখন এইখানে কিন্তু আমার দেশপ্রেমের যেই বিষয়টা সেটা ওইভাবে ফুটে ওঠে নাই। সো আমাকে যখন বললো যে কোন দিকটা প্রতিফলিত হয়েছে, এটা হইলো স্মৃতিকাতরতা। ওকে, তাইলে এখন এই পর্যন্ত আমাদের হচ্ছে মূল যেই পাঠটা ছিল সেই জিনিসটা শেষ করলাম আমরা। তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে এনশিওর করো যে এতক্ষণ ধরে আমি বক বক যে করলাম এই জিনিসটা তোমাদের কাজে লাগছে কিনা। কপোতাক্ষ নদ নিয়ে এই যে বিষয়টা মোটামুটি একটু ঝামেলার জিনিসই ছিল, অনেকগুলাই, সবকিছু আসলে ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, থ্যাংক ইউ। যাক, বুঝতে পারছো, এই কারণে তোমাদেরকে ধন্যবাদ। তাহলে এখন আসো তোমাদের যেই কুইজটা সেই কুইজটা আমরা একটু দেখি। আমাদের কপোতাক্ষ নদ কবিতায় কাকে প্রজা বলা হয়েছে, খুবই সহজ একটা কুইজ। তোমরা একটু অপশনগুলো দেখে নাও, অপশনগুলো শেষ হইলে তারপর মানে অপশনগুলো দেখা শেষ হইলে তারপর হচ্ছে আমরা কুইজটা লঞ্চ করে দিব। ওকে, অপশন দেখা শেষ? ওকে, তাহলে আমরা কুইজটা লঞ্চ করে দিচ্ছি। নাবিলা, তুমি মনে হয় প্রশ্নগুলো যখন দেখাইছিলাম তখন ঠিকঠাক ভাবে খেয়াল করো নাই। এই বোর্ডগুলার যদি দিকে খেয়াল করো, জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নে আমরা যে বোর্ডের সংখ্যাগুলা পাশে উল্লেখ করে দিছি ওইটার দিকে যদি একটু খেয়াল করো, তাহলে আশা করি তুমি এই অধ্যায়টার গুরুত্ব কতখানি সেটা বুঝতে পারবা। ওকে, মোটামুটি অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো। So, আমরা হচ্ছে এখনকার মতো কুইজটা স্টপ করে দিচ্ছি। সো 80% সঠিক উত্তর পাইছি আমি, আর একটু বেটার আশা করছিলাম। যাই হোক, সো কপোতাক্ষ নদ কবিতায় কাকে প্রজা বলা হয়েছে? কপোতাক্ষ নদকে। আর আমার যে সাগর, সাগর হচ্ছে রাজা। আর কপোতাক্ষ নদ কি করছে? একে বাড়িরূপ কর প্রদান করছে। ওর যে পানিটা যে সাগরে মিশছে সেটাকে হচ্ছে খাজনার সাথে তুলনা করা হয়েছে। এখন আমরা যদি লিডার বোর্ডের দিকে একটু তাকাই তাহলে দেখবো যে প্রথমে আমাদের নাম আসছে নিয়াজ, তারপরে তিথি, এরপরে সিয়াম, আফরা, নির্ঝর, আলামিন, মমো, হাসিব, তাকি তাহমিদ এবং আফিফা তাসনিম। তোমরা সবাই দ্রুততম সময়ে সঠিক উত্তর দিতে পারছো, সবাইকে কংগ্রাচুলেশনস। সো এই তো, এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম পত্রের ক্লাসটা। তোমাদেরকে একটা ব্রেক দিব আমরা। অঙ্কিতা, তোমার নাম নিলে কি হবে বলো? বাড়ি মানে কি বৃষ্টি? হ্যাঁ, বাড়ি মানে বৃষ্টিও হয়, বাড়ি মানে পানীয় হয়, বাড়ি মানে জল হয়, বাড়ি মানে হচ্ছে তোমার সলিল হয়, বাড়ি মানে তোমার হচ্ছে আর কি হয়, অম্বুও হয়। সো অনেক কিছুই হয়।